সুনন্দার ফুলের মতো ফুটে ওঠা হাসি দেখেছে শুভঙ্কর, দেখেছে তার আলো জ্বলা উজ্জ্বল দৃষ্টি, দেখেছে শুভঙ্করের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি, তার সুবিধা বিধানের জন্য আপ্রাণ চেষ্টা। সে সমস্তই ভুয়ো। শুভঙ্কর একটু তৃপ্তি করে খেলে সুনন্দার মুখে যে পরিতৃপ্তির কোমল লাবণ্য ফুটে উঠতে দেখেছে শুভঙ্কর, সেটা বিরক্তি চাপবার আবরণ মাত্র। পাশ্চাত্য সাহিত্য ও প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত যে সাধারণ আটপৌরে গৃহবধূ তার লেখনীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছিলেন, তিনি হলেন আমাদের পরম শ্রদ্ধেয়া আশাপূর্ণা দেবী। লেখিকার জন্ম 8ই জানুয়ারি 1909 এবং মৃত্যু 12ই জুলাই 1995। বিংশ শতাব্দীর বাঙালির জীবন, বিশেষত নারীদের জীবনযাপন ও মনস্তত্ত্বই ছিল তার রচনার মূল উপজীব্য। 1500-এরও বেশি ছোট গল্প ও 250-রও বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। লেখিকার বিভিন্ন রচনা অবলম্বনে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র। তার রচনার মধ্যে উল্লেখযোগ্য প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা প্রভৃতি। আজ বাঙালির গল্পের থেকে নিবেদন এই মহীয়সী লেখিকা আশাপূর্ণা দেবীর ছোট গল্প ছলনাময়ী। শুরু হচ্ছে আশাপূর্ণা দেবীর ছোট গল্প ছলনাময়ী। এদিকে শুভঙ্করের আসবার কথা নয়, এটা অনুপমের শোবার ঘরের পেছন বারান্দা। এ বাড়িতে এই 7-8 মাস অবস্থানকালের মধ্যে কবে যেন সন্ধ্যায় একবার মাত্র এ বারান্দায় বসেছিল শুভঙ্কর, অনুপমের আহ্বানে। এ অল্প পরিসর বারান্দাটুকুতে দুখানা চেয়ার এনে পেতে বসবার ঠাঁই হয় না। সরু একটু মাদুর বিছিয়ে বসে ডাক হাঁক করছিল অনুপম। এই এখানে অন্ধকারে এসে বস না, একটু দিব্যি হাওয়া দিচ্ছে, সব সময় চোখে আলো ভাল লাগে না। সেই একদিন। আর আজ শুভঙ্কর এদিকে এসেছিল আলো দেখে। আলো আর কি, রোদ। পূবের এই বারান্দাটায় রোদ আসে ভোর থেকে, আলোয় ভরে যায়। সিল্কের শার্টটা সাবান কেচে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার তালে এদিক ওদিক তাকাতে তাকাতে মনে পড়ে গেল শুভঙ্করের, এই বারান্দাটায় রোদ এসেছে। হ্যাঁ, সত্যি রোদের আলোয় যেন ঝকঝক করছিল জায়গাটা। দুটো ক্লিপ এঁটে জামাটাকে পরিপাটি করে শুকোতে দিতে দিতে হঠাৎ আঙ্গুলগুলো যেন অবশ হয়ে গেল শুভঙ্করের। ইলেকট্রিক শক পেল কি শুভঙ্কর? না, ঠিক ইলেকট্রিকের না হলেও শকটা আলোরই বলা যায়, জ্ঞানের আলো। মানুষ যতই বাস্তব বুদ্ধি সম্পন্ন হোক, তবু সবসময় দিব্যজ্ঞান লাভের উপযুক্ত প্রস্তুতি নিয়ে থাকে না, তাই শকটা লেগেই যায়। আড়ষ্ট হয়ে দাঁড়িয়েই রইল তাই শুভঙ্কর। অথচ কণ্ঠস্বরটা আর কারোর ভেবে মোহমুক্তির হাত থেকে রক্ষা পাবার উপায়ও নেই, কারণ বাড়িতে আর দ্বিতীয় মেয়ে মানুষ নেই। সুনন্দার সম্পর্কে মেয়ে মানুষ শব্দটা ইতিপূর্বে মনে মনেও কি ভাবতে পেরেছে শুভঙ্কর? কিন্তু ঠিক এই মুহূর্তে ওই একটা শব্দই তার চিন্তার উপকরণ হয়ে এল। বাড়িতে তো আর কোনো মেয়ে মানুষ নেই, কিন্তু থাকলেই কি সে যেই হোক অনুপমের সঙ্গে এই সুরে কথা কইত? ঝংকার দিয়ে বিরক্তির চরম প্রকাশ করে বলে উঠত, তাহলে তুমি বলতে চাও চিরকাল তোমার বন্ধু রাধুনিগিরি করি আমি, কেমন? আস্তে।
অনুপম বলে, আলাদা করে তো আর তার জন্য কিছু করতে হচ্ছে না তোমাকে, রান্না করতেই হবে, না হয় দুজনের জায়গায় তিনজন। বাজে কথা রাখো, বাইরের একজনই 5 জন, তাছাড়া কেনই বা? ওর টাকা আছে, ভালো হোটেলে গিয়ে থাকুন না, আমার ঘরে কেন? শুভঙ্করের উচিত হচ্ছে না স্বামী স্ত্রীর নিশ্চিন্তে আলাপে আড়ি পাতা। দ্রুত সরে যাওয়াই উচিত শুভঙ্করের, কিন্তু নড়তে না পারলে, হাত আর পা অসাড় হয়ে গেলে, দিব্যজ্ঞানের আলোয় হাত পা অসাড় হয়ে গেছে শুভঙ্করের, শুধু মনটা যেন অসীম শূন্য হাত রাখছে। সব মিথ্যে, সব মিথ্যে, সত্য শুধু রুক্ষ কঠোর নির্মম বাস্তব সত্য, শুধু ঝুনো সংসারীদের নির্লজ্জ ফতেয়া, যারা বলে গেছে নারী ছলনাময়ী, বলে গেছে নারী অমৃতে গরল। সুনন্দার ফুলের মতো ফুটে ওঠা হাসি দেখেছে শুভঙ্কর, দেখেছে তার আলো জ্বলা উজ্জ্বল দৃষ্টি, দেখেছে শুভঙ্করের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি, তার সুবিধা বিধানের জন্য আপ্রাণ চেষ্টা, সে সমস্তই ভুয়ো। শুভঙ্কর একটু তৃপ্তি করে খেলে সুনন্দার মুখে যে পরিতৃপ্তির কোমল লাবণ্য ফুটে উঠতে দেখেছে শুভঙ্কর, সেটা বিরক্তি চাপবার আবরণ মাত্র। শুভঙ্কর তাকে দিয়ে রাধুনিগিরি করিয়ে নিচ্ছে। এই বিষাক্ত বিরক্তি গোপন করে ব্যগ্র হয় সুনন্দা শুভঙ্করকে একটু বেশি মাত্রায় খাওয়াতে পারার জন্যে। সত্যিই তাহলে সমগ্র পৃথিবী জুড়ে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। কিন্তু শুধুই কি নাগিনীরা? পুরুষও কি কম বিষাক্ত হতে পারে? না, ওরা অবশ্যই টের পাচ্ছে না যে শুভঙ্কর এখানে বিদ্যুতাহতের মতো দাঁড়িয়ে আছে। ওরা নিশ্চিন্তই আছে, তবু বলছে তো কথাগুলো, মুখ দিয়ে বার করছে তো। অনুপমের গলা চড়া নয়, তবু সেই মৃদু চাপা স্বরটাই বাজের শব্দের মতো লাগলো শুভঙ্করের, যখন অনুপম বলল, আহা, আর একটা দিকের প্রতি একেবারে চোখ বুঝছো কেন? খাই খরচা বলে মাস মাস যে টাকাটা গুনে দেয় শুভ, সেটা কি ওর ওই পাখির আহার খাওয়াটুকুতেই সমস্ত খরচা হয়? বাড়তি একটা মিষ্টি পর্যন্ত তো খেতে চায় না। বলতে গেলে সবটি তোমার আঁচলে উঠছে। পৃথিবী কেন দ্বিধা হন না? কোটি কল্পকালের মধ্যে একবার মাত্র একটি সন্তানের লজ্জাভাব বহন করেই মাতা বসুমতী নামটি কায়েম দখল করে রেখেছেন কেন পৃথিবী? অনন্তকাল ধরে আরো কত লজ্জা স্তূপীকৃত হচ্ছে তার মাটিতে, সেগুলো তবে কোথায় চাপা পড়বে যদি আর কোনোদিনই দ্বিধা না হন তিনি? না, পৃথিবী আর দ্বিধা হন না, শুধু মানুষই শতধা বিদীর্ণ হয়ে যায় মানুষের নগ্ন নির্লজ্জতায়। কিন্তু সে তো শুধু ভেতরে ভেতরে, নইলে অনুপমের ওই কথার পর সুনন্দা যখন একচিলতে হেসে উঠে আপোষের সুরে বলে, আহা, তাতেই যেন একেবারে পড়তে যাচ্ছি আমি। কে চায় তোমার টাকা? তখনও তো আস্তই রইল শুভঙ্কর। অনুপম উত্তর দেয়, আরে বাবা, সবাই চায়, স্বয়ং ভগবানও চান, নইলে কি আর লক্ষ্মীটিকে একেবারে বক্ষ কোটরে রেখে দিয়েছেন? টাকার প্রতীক বলেই রেখেছেন। আচ্ছা, খুব গবেষণা দেখানো হয়েছে, থামো। কৃত্রিম কোপ প্রকাশ করছে সুনন্দা। না জানি ওর মুখটা এখন কেমন দেখাচ্ছে। কোন রকমে ঘরে চলে এসে ঝুপ করে বিছানায় বসে পড়ে। ক্রমাগত ভাবতে চেষ্টা করলো শুভঙ্কর, সুনন্দার সেই লাবণ্য ভরা আলো আলো মুখটা কেমন দেখালো সেই নিরাবরণ বিরক্তি প্রকাশের সময়, আর কেমনই বা দেখালো ঝুনো সংসারের লাভ লোকসান খতিয়ে আপোষের মুহূর্তে। আর ওই কৃত্রিম কোপ প্রকাশের কালে কত কুৎসিত, কত অসুন্দর, কত নোংরা ভেবে উঠতে পারল না শুভঙ্কর।
শুধু সুনন্দাকেই নয়, অনুপমকেও ভেবে আয়ত্ত করতে পারল না। অনুপমের অপরিসীম বন্ধু বাৎসল্যের মূল চেহারাটা তাহলে এই। শুভঙ্কর টাকা থাকতেও কষ্ট করে মামাতো দাদাদের বাড়ি পড়ে আছে বলে বহুবিধ আক্ষেপ করে তাকে জোর করে নিজের বাড়িতে টেনে এনেছে। তাহলে অনুপম শুভঙ্করের দেওয়া খাই খরচাটা সমস্ত সুনন্দার আঁচলে তুলতে পারবে এই আশায়। বন্ধুর যে ভালোবাসায় মুগ্ধ হয়েছে শুভঙ্কর, যে মমতার পরিচয় পেয়ে হয়েছে বিগলিত, তার সমস্তটাই কৃত্রিম কপট। মানুষ কথাটার অর্থ তবে কি? বারে বারে মনের মধ্যে ধ্বনিত হতে থাকে, আর না, আর না। মনে মনে বলে, হে ছদ্মবেশী বন্ধু বিদায়, হে ছলনাময়ী বিদায়। তবু এদের কাছে শুভঙ্কর কৃতজ্ঞ বই কি। এরা শুভঙ্করকে পৃথিবীতে চলার পথে জ্ঞান দিয়েছে, বুঝিয়ে দিয়েছে জগতে সত্য বস্তু বলে কিছু নেই। কিন্তু এত বড় মোহমুক্তির মধ্যেই বিদায় মন্ত্র পাঠ করতে বুকটা এমন টনটনিয়ে ওঠে কেন? সকালবেলায় তোমার কি এত সাবান কাচার দরকার পড়ল হে? পরিচিত হাস্যবদনে অনুপম ঘরে ঢুকল। ঘুম ভেঙেই কানে এলো বাথরুমে কাপড় আঁচড়ানোর শব্দ। চাকরটাকেই তো কাচতে দিতে পারতে, নিজে কেন? শুভঙ্কর অবাক হয়ে তাকালো বন্ধু নির্মল পরিচ্ছন্ন হাসি ভরা মুখের দিকে। এ নির্মলতা কৃত্রিম, এ পরিচ্ছন্নতার নিচে জমানো আছে ক্লেদাক্ত নোংরামি। বন্ধুর টাকাটা বাক্সে তুলতে পারছে, এই আনন্দে মুখে এমন ঔজ্জ্বল্য। কিন্তু অবাক হয়ে তো আর অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না। তাই শুভঙ্কর নিজেকে সামনে নিয়ে বলে, নিজের ভার নিজে বহন করাই তো ভালো, তাই নয় কি? এই যে নিজের দয়াটি তোমাদের উপর চাপিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে বসে আছে, এটাই কি উচিত? তার মানে? একটু কি চমকালো অনুপম। মানে আর কি? শুভঙ্কর বলে, অনেকদিন তো ভোগালাম, এবার স্বস্থানে প্রস্থান করছি। স্বস্থান? তোমার সেই মামাতো দাদাদের বাড়ি? বিস্ময় প্রকাশ না করে উপায় কি অনুপমের? মামাতো দাদাদের বাড়িতে শুভঙ্কর যে কি যন্ত্রণায় ছিল তা তো অনুপমের অবিদিতি নেই। শুভঙ্কর মৃদু হেসে বলে, ক্ষতি কি, যে কোনো কোথাও থাকলেই হলো। তাই যদি, তবে এখানটাই বা হঠাৎ কণ্ঠসজ্জা হচ্ছে কেন? অনুপম সস্নিগ্ধ কণ্ঠে বলে, কণ্ঠসজ্জা কেন, রাজসজ্জায়। তবে সেটাও 12 মাস হজম করা তো শক্ত হয়ে। হয়তো শেষ পর্যন্ত মামার বাড়িতেও না, কোনো মেস বাড়িতেই অবস্থান করব। অনুপম সহসা হাসি থামিয়ে গম্ভীর গলায় গিয়ে ব্যগ্র ব্যাকুলতায় বলে ওঠে, শুভ, আমাকে একটা কথা সত্যি বলবি? সত্যি বলে যদি জগতে কিছু থাকে। হেসে ওঠে শুভঙ্কর। হেয়ালি রাখ, বল সত্যি করে। সুনন্দা কি তোর মনে আঘাত লাগার মতো কিছু বলেছে? এক সময় ওর মাথায় ভূত চাপে কিনা? বল ভাই, ও কিছু বলেছে কিনা? কি আশ্চর্য, আমাকে আবার কি বলবেন তিনি? কিছু না, কিছু না। তবে তুই এইসব চলে যাওয়া টাওয়ার কথা তুলছিস কেন? এই দেখো, চিরকাল তোমাদের বাড়িতেই বা থাকবো কেন? বলে হেসে ওঠে শুভঙ্কর ব্যঙ্গ হাসি। মনে মনে বলে, থাকলে অবশ্য তোমার একটু সুবিধে হয়, তাই তোমার এত অকিঞ্চন। কিন্তু না, আর না। অনুপম মাথা নিচু করে কি যেন ভাবে, তারপর বলে, যাক ভাই, আমি বুঝতে পেরেছি সুনন্দাই কোন সময় কিছু বলে বসেছে, কিন্তু তুই শুভ সেইটুকু ধরেই আমাকে ত্যাগ করবি? কি মুশকিল, এতে আর ত্যাগের কি হচ্ছে? আর আমি তোমার কাছে থাকলেই বা তোমাদের কি লাভ? অনুপম মাথা তুলে বলে, কি লাভ সে কথা মুখে স্পষ্ট করে বলতে গেলেই তো জোরো আর নাটুকি, কিন্তু না বললেই কি তুই বুঝবি নে?
কি জানি ভাই, আমার বোধ শক্তিটা একটু কম। অনুপম উঠে দাঁড়িয়ে বলে, বুঝতে পেরেছি আজ তোর কোনো কারণে মন ভালো নেই, কিন্তু চট করে কোনো সিদ্ধান্ত করে বসিস নি, এই অনুরোধ। শুভঙ্কর আর একবার বন্ধুর মুখের দিকে তাকায়। আশ্চর্য, কিছুতেই কেন কোনো মালিন্য ধরা পড়ছে না। অনুপম যে এমন পাকা অভিনেতা এ কথা তো কোনোদিন বোঝেনি শুভঙ্কর। ওই শঙ্কিত দৃষ্টি, ওই আবেগপূর্ণ গাঢ় কণ্ঠস্বর, ওই পবিত্র মুখচ্ছবি সমস্তই অভিনয়। আর্থিক ক্ষতির আশঙ্কাতেই এত ব্যাকুলতা অনুপমের। শুভঙ্কর কি প্রশ্ন করবে? বলবে, অনুপম, মাসে কটা টাকাই বা বাঁচিয়ে জমাতে পারো, তার জন্য এত আকুলতা কেন? না, মুখে বলা যায় না, কিন্তু মনে মনেও আর বলা যাচ্ছে না কেন? অনুপমের ব্যথিত মুখটার সঙ্গে সেই কথাগুলো মিলাতে পারা যাচ্ছে না বলেই কি? হঠাৎ এই স্তব্ধতার ওপর আছড়ে এসে পড়ল বসন্ত বাতাস। এসে পড়ল সুনন্দা, দুই বন্ধুর প্রাতরাশ হাতে নিয়ে। কি হলো? দুজনে দুটি পেচক অবতার হয়ে বসে আছো যে, হরিনাম করছো নাকি মনে মনে? অনুপম একবার হাঁ করে সুনন্দার মুখের দিকে তাকিয়ে দেখে, তারপর মনে মনে হাসে। ঠিক চালটি দেওয়া হয়েছিল। শুভঙ্করের দেওয়া টাকার অঙ্কটা নতুন করে মনে পড়িয়ে দেওয়াতেই রাগঝাল সব ঠান্ডা হয়ে গেছে সুনন্দা। মেয়ে মানুষ তো, সার বোঝে সংসার। সংসারে দু পয়সা এলে কি সংসারের কিছু সাশ্রয় হলেই গলে একেবারে গঙ্গা জল। কিন্তু শুভঙ্করকে যদি কিছু বলেই থাকবে সুনন্দা, এত সপ্রতিভ তাহলে হচ্ছে কি করে? অবশ্যই এমনি সপ্রতিভই ও বরাবর। অনুপমই বরং তা দেখে দেখে মাঝে মাঝে অবাক হয়। কিন্তু শুভঙ্করের ওপর রাগ বিরক্তি তো কম নয় ওর। কি করে চাপে এতটা? সকালবেলা কি রাগারাগিটাই করল, ভাগ্যিস সেটা শুভঙ্করের কানে আসেনি। ভাগ্যিস বাইরের দিকের এই ঘরটা বাড়ি থেকে অনেকটা দূরে। অথচ আশ্চর্য, খাটতেও তো কখনো নড়াজ নয় সুনন্দা, চিরকালই তো খাটতে ভালোবাসে। আর শুভঙ্করের জন্য কতটাই বা বাড়তি খাটুনি তা তো নয়। আসল কথা, কেউ যে ওদের কাছ থেকে সুবিধা নিচ্ছে সেটাই পছন্দ নয়। যাক, জোকের মুখে নুন পড়েছে। টাকার অঙ্কটা মনে করে করেই এত উদ্ভাসিত হয়ে উঠেছে সুনন্দা। রাধুনিগিরির খাটুনি আর গায়ে লাগছে না। কিন্তু মনে একটা আক্ষেপও এলো না অনুপমের, সুনন্দা এমন। কি হরিনাম শেষ হলো না? সুনন্দা যেন উছলে ওঠে। এই যে সাত সকালে ডিমের পরোটা ভেজে আনলাম, এগুলো কি ঠান্ডা মারিয়ে দেবার জন্যে? এত কষ্ট করার দরকারই বাকি। শুভঙ্কর শুধু চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে বলে, দুখানা বিস্কুট খেলেও যেখানে চলে যায়। তা সত্যি। সুনন্দা ভালো মানুষ মুখে অনুপমের দিকে একটা চোরা চাহনি নিক্ষেপ করে বলে, আর তাতে আপনার বন্ধুরও যখন বিজনেসে লাভটা বেশি থাকে, কি বলো গো, তাই থাকে না? শুভঙ্কর যেন গোলকধাঁধার দরজায় এসে পড়েছে। অনুপম বিরক্তি মুখে বলে, বিজনেস মানে? ও কি চড়ছো কেন? তোমার এই পেইং গেস্ট রাখার বিজনেসের কথা বলছি। গেস্ট যত অনাহারি বাবা হবে, তোমার তো ততই লাভ, তাই নয় কি? সর্বনাশে মেয়ে, কিছু ফাঁস করে দেবে না তো? অনুপম বিচলিত ভাবে বলে, খালি বাজে কথাই হবে নাকি? খাওয়াটা হোক। কই হে, খাও। খাই। শুভঙ্কর খাবারের পাত্রটা টেনে নিয়ে মৃদুহাস্যে বলে, এটার জন্য যখন খেটেছেন তখন আর ফেলবো না। তবে জানিয়ে রাখছি, এই খেয়েই পালাবো, আর পরবর্তী আহারের আয়োজন করবেন না। পালাবো? পালাবেন কোথায়?
যেখানে দু চোখ যায়। শুভঙ্কর হেসে ওঠে, সঙ্গে সঙ্গে অনুপম ওঠে ধমকে। শুভ, পাগলামি রাখতো। পাগলামির কি হলো? এ আমার স্থির সংকল্প। সুনন্দা বিস্মিত দৃষ্টি ফেলে, কিসের আবার স্থির সংকল্প হলো আপনার? বাবু বলেছেন এ বাড়ি থেকে চলে যাবেন। অনুপম বলে। তাই নাকি? সুনন্দা ঝলসে ওঠে, ঝিকিয়ে ওঠে। কেন? এ বাড়ির অপরাধ? কতদিন আর আপনাদের ভোগাবো? ও, এই কথা। আত্মজ্ঞান। এটা বুঝি হরিনামের ফল? ওটা একটু ছাড়ুন। আপনারাই এবার হতভাগাকে ছাড়ুন। আজ নয় কাল আমি যাওয়ার ঠিক করে ফেলেছি। বটে? একেবারে ঠিক করে ফেলেছেন? অপূর্ব এক ভ্রুকুটি ফুটে ওঠে সুনন্দার মুখে। আপনি বুঝি সবকিছু ঠিক করার মালিক? ওই জান দেখিনি কেমন করে যেতে পারেন। স্ত্রীর অভিনয় ক্ষমতায় মুগ্ধ অনুপম বিগলিত মুখে বলে, কি হে, উত্তর দাও, পারবে যেতে? শুভঙ্কর তাকিয়ে আছে সুনন্দার সেই গভীর অর্থবহ রহস্যময় হাসি ভরা মুখের দিকে। কোনটা অভিনয়, নাকি সকালের শোনা সেই কথাগুলো স্বপ্ন মাত্র? সুনন্দা অপাঙ্গে তাকিয়ে আছে অনুপমের দিকে। না, সে মুখে কোনো সন্দেহের ছাপ নেই। সন্দেহের অঙ্কুর সৃষ্টি হবার আগেই তার গোড়ায় কোপ মেরে রেখেছে সুনন্দা। আর ভাবনার কি আছে? তাই আরো অপরূপ এক ভঙ্গির সঙ্গে অনুপমের কথারই পুনরাবৃত্তি করে। কি বলুন, পারবেন যেতে? আর দরজায় নয়, একেবারে গোলকধাঁধার মধ্যেই পথ হারিয়েছে শুভঙ্কর। তাই বুঝি হতাশভাবে বলে, হ্যাঁ, কই আর পারছি।